3334 ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু দুই দিনের নাটকীয়তার পর জাকসুর ফল ঘোষণা। ভিপি নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী জিতু, জিএস সহ সিংহভাগ পদে শিবিরের জয়। ৩৩ বছর পর ছাত্র সংসদ পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখনই সংবিধান সংস্কারের দাবির পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছে বিএনপি। নির্বাচন পেছালে বিভাজন বাড়ার শঙ্কা রাজনীতিকদের। পরিবর্তনের জন্য শুধু ভোট যথেষ্ট নয়, মত আলী রিয়াজের। আমানত ঋণে সুদ হারের পার্থক্য সীমা অতিক্রম করেছে ৭৫% ব্যাংক। স্প্রেড নির্ধারণে অনিয়ন্ত্রিত হলেও কেন্দ্রীয় ব্যাংকের সাফাই, সুদ হার বাড়লে বাড়বে ব্যয়। সঞ্চালন লাইনে দৈনিক ৮০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করবে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। সিলেটের ৪টি গ্যাস ক্ষেত্রে ১০ বছরের রিজার্ভ মজুদ, ফুরোনোর আগেই অনুসন্ধানের তাগিদ। এবং দেশবরেণ্য লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া। সকালে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। ঢাকা কেন্দ্রীয় জামে মসজিদে হবে প্রথম জানাজা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। টানা ২ দিনের নাটকীয়তা শেষে মিলল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ফল। জাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু এবং জিএস পদে জয় পেয়েছেন ছাত্র শিবির প্যানেলের মাঝহারুল ইসলাম। এজিএস পদে শিবির প্যানেলের ফেরদৌস আল হাসান এবং আয়শা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন। ৩৩ বছর পর ছাত্র সংসদ পাওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এদিকে কিছু বিচ্যুতি হলেও অনিয়ম কারচুপি হয়নি দাবি করে ভুল ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করেছে নির্বাচন কমিশন। দীর্ঘ ৪৮ ঘন্টা নাটকীয়তা শেষে অবশেষে ঘোষণা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ফলাফল। আমরা ১ মিনিট নীরবতা পালন করছি এই মুহূর্তে। প্রথমে দায়িত্বরত অবস্থায় শিক্ষক জান্নাতুল ফেরদৌসের স্মরণে নীরবতা পালন করা হয়। এরপরে প্রায় ২ ঘন্টা ধরে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ব্যবস্থাপনাগত ত্রুটি এবং দেরিতে ফল ঘোষণা করায় ক্ষমা চায় নির্বাচন কমিশন। ৩৩ বছর পরে বহুল কাঙ্ক্ষিত জাকসু নির্বাচন করতে যে হল সংসদ নির্বাচন করতে যে আমরা হয়তো ছোট ছোট কিছু জায়গায় আমাদের হয়তো কিছুটা বিচ্যুতি হতে পারে। সেজন্য যদি কোনো ভুল হয়ে থাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে জেনারেল সেক্রেটারি বিভিন্ন হলে রিটার্নিং কর্মকর্তা হল সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। উচ্ছ্বাসের সঙ্গে সেই ফলাফল গ্রহণ করেন ২১টি হলের শিক্ষার্থীরা। সভাপতি পদে সর্বোচ্চ ৩৩34 ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু আসে সেই মাহেন্দ্রক্ষণ। জাকসু কেন্দ্রীয় সংসদের ফল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার। সাধারণ সম্পাদক সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব মোহাম্মদ মাজারুল ইসলাম। ভিপি এবং জিএস পদে বিজয়ীদের নাম ঘোষণার পর সিনেট ভবনে উল্লাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। ভিপি পদে নির্বাচিত স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেলের আব্দুর রশিদ জিতু এবং জিএস পদে জয়ী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মাজারুল ইসলাম একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন। ভিপি সহ ৩ পদে স্বতন্ত্র, ২টি পদে বৈষম্য বিরোধী সমন্বিত শিক্ষার্থী সংসদ এবং জিএস এজিএস সহ ২০টি পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, ব্যবস্থাপনার ত্রুটি থাকার পরেও নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছেন। শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার ব্যাপারে কোনো ছাড় দেবেন না বলেও জানান তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সকল অধিকারগুলো থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল, আমাদের প্রথম কাজ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে সকল অধিকারগুলো কি বাস্তবায়িত করা। আমাদের একটি প্রথম কাজ থাকবে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার দলীয় যে লেজিসলেটিভ রাজনীতির চর্চা সেটি বন্ধ করবে ইনশাআল্লাহ। এদিকে নতুন জিএস মাঝহারুল ইসলাম বলেন, শিবিরের বিপক্ষে ঘৃণার চর্চা হয়েছে, অথচ কাজের মাধ্যমে মন জয় করে নিয়েছে শিবির। শিক্ষার্থীদের ভোটকে আমানত উল্লেখ করে তা রক্ষার কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। কোনো প্রকার ক্রিটিসিজম, যে কোনো প্রকার পরামর্শ খুবই সাদরে ওয়েলকাম জানাবো। আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আমরা আপনাদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আধিপত্যবাদ বিরোধী
স্বৈরাচার বিরোধী ক্যাম্পাস বিনির্মাণে আমরা আপনাদের সারথি হতে চাই। ৩৩ বছর পর ছাত্র সংসদ পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। জাকসুর নির্বাচনকে এখনও গ্রহণযোগ্য করা সম্ভব হয়নি, তাই জাতীয় নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি। বলেন, জাতি একটি দুর্যোগপূর্ণ সময় পার করছে। বলেন, দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে নির্বাচন সম্ভব নয়। এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। বলেন, একটি দুষ্টু চক্র সেনাবাহিনীকে নীতিভ্রষ্ট করার চেষ্টা করছে। বারবার অফিসে হামলা করা হলেও জাতীয় পার্টি কারো অফিসে হামলা করবে না বলেও মন্তব্য করেন তিনি। একটি দুষ্ট চক্র সেনাবাহিনীকে ডিমোরালাইজ করার চেষ্টা করছে, কারণ ওই একটি প্রতিষ্ঠান রাষ্ট্র বাঁচানোর চেষ্টা করছে। ঢাকা ইউনিভার্সিটিতে এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই নির্বাচন করার পরে সেই নির্বাচনকে গ্রহণযোগ্য করানো এখনো সম্ভব হয় নাই। জাতীয় নির্বাচন কিভাবে আপনি গ্রহণযোগ্য করাবেন? শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার, যেটাকে আমরা বর্জন করেছিলাম, সেই সরকার যেন আয়নায় প্রতিচ্ছবি হিসাবে আমাদের সামনে আবির্ভূত হয়েছেন এই আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের ব্যালটের নম্বর নির্ধারণ করা হবে লটারির মাধ্যমে। শনিবার রাতে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রার্থীদের সঙ্গে সভা শেষে এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। জানায়, রোববার বিকেলে সিনেট ভবনে হবে লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর প্রদান। এছাড়া 9টি একাডেমিক ভবনের প্রতিটিতে 2টি হলের শিক্ষার্থীদের ভোট গ্রহণের সিদ্ধান্ত জানানো হয়। আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড বা বিকল্প প্রত্যয়নপত্র দেখিয়ে ভোট দেওয়া যাবে। এছাড়া শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে স্বচ্ছ ব্যালট বাক্স, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার বিষয়ে নির্বাচন কমিশন রোববার সিদ্ধান্ত নেবে। পাশাপাশি একই দিন নির্বাচনের নানা বিষয় নিয়ে ক্যাম্পাসের নজরুল ইসলাম অডিটোরিয়ামে সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রত্যেকটা পদের এগনেস্টে আমাদের লটারি হবে এবং লটারির মাধ্যমেই ব্যালট নাম্বার নির্ধারিত হবে। রাকসু এবং সিনেটের যারা প্রার্থী আছে তাদেরকে আমরা আহ্বান করছি, আগামীকালকে বিকেল 3টায় সিনেট ভবনে তারা আসবে এবং প্রত্যেকটা পদের এগনেস্টে আলাদা আলাদা লটারি হবে এবং ব্যালট নাম্বার নির্ধারিত হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য রাকসু নির্বাচনের দাবিতে যৌথ সংবাদ সম্মেলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3 ছাত্র সংগঠনের নেতারা। শনিবার বিকেলে ক্যাম্পাসের পরিবহন মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদল প্যানেল, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের প্যানেলের নেতারা বক্তব্য রাখেন। এ সময় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ করে তারা বলেন, ছাত্র শিবির কোনো রকম আচরণবিধির ন্যূনতম তোয়াক্কা না করে হলে হলে আতর বিলি, পানির ট্যাঙ্ক বসানো, খিচুড়ি পার্টি, মুড়ি পার্টি সহ শিক্ষার্থীদের নানান উপঢৌকনের মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করছে। নাম্বার নিয়ে কথা হয়েছে। আপনারা জানেন যে আজকে মনোনয়ন প্রত্যাহারের ধন্যবাদ আমাদের সাংবাদিক বন্ধুরা। জাতীয় নির্বাচন পিছিয়ে গেলে বিভাজন আরও বাড়বে বলে সতর্ক করে বিভিন্ন দলের রাজনীতিকরা বলেছেন, সংস্কার বাস্তবায়নে আইনি বাধ্যবাধকতা প্রয়োজন। তবে এখনই সংবিধান সংস্কার দাবির পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, পরিবর্তনের জন্য শুধু নির্বাচন যথেষ্ট নয়, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা জরুরি। শেখ হাসিনা সরকার পতনের পর দায়িত্ব নিয়েই রাষ্ট্র সংস্কার, সুষ্ঠু নির্বাচন আয়োজন সহ নানামুখী প্রত্যাশার চাপে অন্তর্বর্তী সরকার কতটা পূরণ হয়েছে জন আকাঙ্ক্ষা? ঢাকা সহ 13 জেলায় জরিপে তার উত্তর খুঁজেছে বেসরকারি সংস্থা বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট BEI। জরিপ অনুযায়ী সরকারের জন আকাঙ্ক্ষা পূরণে সন্তুষ্ট মাত্র 2.5% মানুষ। 19% মানুষ সংস্কারকে প্রাধান্য দিলেও নির্বাচন চান 24%, আর আগামী নির্বাচনে ব্যালটে না ভোটের সুযোগ চান 78% মানুষ। ফলাফল তুলে ধরে রাজধানীর গুলশানে একটি হোটেলে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা শীর্ষক গোল টেবিল আলোচনায় যোগ দেন বিভিন্ন দলের রাজনীতিক ও ঐকমত্য কমিশনের সহসভাপতি। সংস্কার বাস্তবায়নে অনাস্থা দূর করতে আইনি বাধ্যবাধকতা প্রয়োজন
নির্বাচন মন্তব্য করে রাজনীতিকরা বলেন, নির্বাচন পিছিয়ে গেলে বিভাজন আরও বাড়বে। 24-এর গণঅভ্যুত্থানে কিন্তু জনগণ আমাদের যে গতানুগতিক রাজনীতি আছে সেটা প্রত্যাখ্যান করেছে এবং সেটা যে এখনো তারা খুব ভরসার জায়গা দেখতে পাচ্ছে তেমন না। একটা অশুভ নেক্সাস এখনো পর্যন্ত কাজ করছে। গত 1 বছরে এই নেক্সাস ভেঙে দেওয়া দূরের কথা, নতুন করে নানাভাবে এটা শক্তিশালী হচ্ছে। রাজনৈতিক দলগুলো যারা ভবিষ্যতে জনপ্রতিনিধিত্ব অর্জন করবেন তাদের ক্ষেত্রে বাধ্যতা কিভাবে আরোপ করা যায়, আইনি বাধ্যবাধকতা, এই আমাদের ঐকমত্যের অংশ, সেটা নির্ধারণ করার জন্য আমরা প্রস্তাব উত্থাপন করেছি। এখনই সংবিধান সংস্কারের পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। যদি এখন বলা হয় যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো এখনই বাস্তবায়ন করতে হবে, ইনক্লুডিং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রপোজালস, এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা যারা বলছে সেটাও আপনারা একটু বিশ্লেষণ করে দেখবেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, পরিবর্তনের জন্য কেবল নির্বাচনই যথেষ্ট নয়। এই ইন্টারিম গভর্নমেন্ট একটা নির্বাচনের আয়োজন করলো, তারপরে আপনারা কেউ না কেউ জিতলেন, কেউ না কেউ হারলেন, কেউ অভিযোগ করলেন, কেউ করলেন না, সেটাই ট্রানজিশন। ডেমোক্রেটিক ট্রানজিশন এত সহজ, ইনস্টিটিউশনটা বিল্ড করেননি। ট্রানজিশন নির্বাচনের রিকোয়ারমেন্ট, নেসেসারি, নট সাফিসিয়েন্ট। নানা মতভেদ থাকলেও জুলাইয়ের ঐক্য সমুন্নত রাখার উপর জোর দেন বক্তারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। দেশে গণতন্ত্রহীনতায় অনেকের মধ্যে জন্ম নিয়েছে অসহিষ্ণুতা। পশুত্ব বর্জনই হোক মানব সেবার অঙ্গীকার, এমন আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে প্রাণী ও প্রাণের মেলা শীর্ষক প্রদর্শনীতে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরও বলেন, মানুষের অধিকার রক্ষা করতে পারলে বাঁচানো সম্ভব পশু পাখিকেও। প্রাণ প্রকৃতির সঙ্গে বেড়ে ওঠা মানুষের দুইয়ের মধ্যে সেতুবন্ধন আরও দৃঢ় করতে ভালোবাসার যত্নে পালিত প্রাণীদের নিয়ে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জড়ো হয়েছেন পশুপ্রেমীরা। মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার, এ স্লোগানে বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত প্রাণী ও প্রাণের মিলন মেলায় যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজনৈতিক নেতাদের পাশাপাশি ছিলেন দেশ বরেণ্য ক্রিকেটার তামিম ইকবালও। কিছু দেশে আপনি শুনবেন যে এই দেশটা বিজনেস ওরিয়েন্টেড, এই দেশটা স্পোর্টস লাভিং। আমরা চলেন বাংলাদেশকে সবাই মিলে একটা অ্যানিমাল লাভিং অ্যান্ড স্পোর্টস লাভিং কান্ট্রি গড়ে তুলতে পারি। আশা করব যে আমাদের যে নিজস্ব একটা দায়িত্ব আছে, এই জিনিসটা যেরকম আমরা মনে রাখি, অন্যর জন্য অপেক্ষা না করি। কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জীববৈচিত্র্য আর প্রাণীর প্রতি তার ভালোবাসা ছুঁয়ে যায় সবার মাঝে। আমি ক্লাস 5-এর ছাত্র, বগুড়া জেলা স্কুলে। কিছু দুষ্ট ছেলেরা একটা কুকুরকে একটা পাউরুটি খাইয়েছে। পাউরুটি খাওয়ানোর পর কুকুরটি আর্তচিৎকারে স্কুল মাঠের একদিক থেকে আরেক দিকে দৌড়াদৌড়ি করছে। পরে অনুসন্ধানে জানা গেল ওই পাউরুটির ভিতরে আলপিন দিয়ে দিয়েছিল ছেলেটা। ওই পাউরুটি খাওয়ার পর তাই অবস্থা। এটা আমার মনে দীর্ঘদিন মনে দাগ কেটেছে। খুব বেদনায় একবারই মুষড়ে পড়েছিলাম যে একটা প্রাণী, তার যে আর্তচিৎকার, এটা এতই ব্যথিত করেছিল যে আজও এটা ভুলতে পারিনি। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, গণতন্ত্রহীনতায় অনেকের মধ্যে অসহিষ্ণুতা জন্ম নিয়েছে। মানুষের অধিকার রক্ষা করতে পারলে পশু পাখির অধিকারও রক্ষা করা সম্ভব। 1.5 দশকেরও বেশি সময় ধরে একজন মানুষ, একজন নাগরিক হিসাবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে। এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার। আমি বিশ্বাস করি মানুষ হিসাবে আমরা রাষ্ট্র এবং সমাজে নিজেদের অধিকার নিশ্চিত করতে পারলে অন্য সকল প্রাণীর অধিকার সংরক্ষণের ব্যাপারেও আমরা আরো সতর্ক এবং যত্নবান থাকব। জনগণের ভোটে ক্ষমতায় গেলে পশু পাখি সংরক্ষণে সময় উপযোগী আইন করার অঙ্গীকার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এবং বন্য আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের রোডম্যাপ বানচাল করার জন্য একটি অপশক্তি ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া। শনিবার বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়িতে বিএনপির 31 দফা বাস্তবায়ন ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি।
নির্বাচন কঠিন, অবশক্তি এখানে ঢুকতে পারে এবং ঢুকে পড়েছে। এই নির্বাচনকে বানচাল করার জন্য আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য, ভোট দেওয়ার জন্য। এই ভোট যদি কেউ বন্ধ করতে চায়, বাংলার মাটিতে তাদের ঠাঁই নাই, ঠাঁই নাই, ঠাঁই নাই। সংবাদকর্মীদের সুরক্ষায় নো ওয়েস্টবোর্ড, নো গণমাধ্যম নীতির সঙ্গে একমত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও করণীয় শীর্ষক আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি। ন্যূনতম মজুরি 35,000 টাকা করার ব্যাপারেও মত দেন শফিকুল আলম। বলেন, গণমাধ্যমের কোনো মালিককে ইউনিয়ন লিডার বানানো উচিত নয়। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের বিভিন্ন প্রস্তাবনার সমালোচনা করেন সাংবাদিক নেতারা। সাংবাদিক সুরক্ষায় নীতিমালা ও আর্থিক নিশ্চয়তামূলক আইন করার সুপারিশ করেন তারা। নো ওয়েস্টবোর্ড, নো মিডিয়া, আমি এটার সাথে একমত। লাইসেন্স দিবেন তাদের 10 থেকে 20 কোটি টাকা, অনলাইনের জন্য 10 কোটি টাকা, নিউজ পেপারের জন্য 15 কোটি টাকা, টিভির জন্য 20 কোটি টাকা। এইটা এই যে সাংবাদিক কল্যাণ ফান্ড বা এই সমস্ত জায়গায় জমা রাখতে হবে, যাতে তারা যখন সিক হয়ে যাবেন, যে জার্নালিস্ট তাদের বেতন পাবে না 6 মাস, ওই টাকা সাংবাদিক কল্যাণ ফান্ড ওই টাকার থেকে ওদের বেতন দিবে। চলে গেলেন দেশবরেণ্য লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। শনিবার রাত 10:15 মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 73 বছর। দীর্ঘদিন ধরে কিডনি সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই গুণী শিল্পী। তার মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। রোববার সকাল 10টার দিকে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সময় গেলে সাধন হবে। বাংলা লোকসঙ্গীতের প্রবাদ প্রতিম শিল্পী লালন সাধনের অঙ্গনে এক উজ্জ্বল তারকা ফরিদা পারভিন। শ্রোতাদের ভালোবাসাকে পুঁজি করে গানে গানে তিনি পেরিয়েছিলেন 5 দশকেরও বেশি পথ। তার হঠাৎ চলে যাওয়া এ যেন বাংলা গানের এক প্রিয় কণ্ঠের স্তব্ধ হয়ে যাওয়া। সপ্তাহখানেক আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষা শেষে আইসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা। তবে সকল চেষ্টাকে ব্যর্থ করে পরপারে পাড়ি জমালেন এই গুণী শিল্পী। পরিবার জানায়, রোববার সকালে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে হবে প্রথম জানাজা। পরে বাবা মায়ের কবরে শায়িত হবার ইচ্ছা পূরণে নিয়ে যাওয়া হবে কুষ্টিয়ায়। আমার শেষ ইচ্ছা বলতে শুধু আম্মা, যেহেতু ওই সময় তার শরীর অনেকটাই খারাপ ছিল, উনি নানা নানির কবরে শায়িত হবেন, এই ইচ্ছাটাই বারবার বলেছেন। 10:30 থেকে 11:30 পর্যন্ত শহীদ মিনার, 12টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ওনার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে আমরা কুষ্টিয়াতে রওনা হব। আশা করছি মাগরিবের আগেই আমরা কুষ্টিয়াতে পৌঁছাবো এবং ওই সময় ওনার একটা জানাজা হবে। প্রত্যেকটা প্রাপ্য যেগুলো রাষ্ট্রের কাছে, জাতির কাছে, সমাজের কাছে, সেটা দিলে আমি খুব খুশি হই। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভিন। ফুসফুসের সমস্যা ছাড়াও ছিল ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও থাইরয়েড জটিলতা। তার মৃত্যুর খবরে সঙ্গীতাঙ্গন এবং ভক্তদের মাঝে নেমে আসে শোকের ছায়া। লালন গীতিতে যে জনপ্রিয়তা তৈরি করেছিলেন, সেটা আসলে পুরো জায়গাটাই উনি শূন্য করে একসাথে ওনার নিজের সাথে নিয়ে চলে গেলেন। চলে যাওয়াটা অবশ্যই একটা অপূরণীয় ক্ষতি সঙ্গীত অঙ্গনে। এইটা কতটুকু যে আবার শুদ্ধ শিক্ষা চর্চা হবে আমরা জানি না। অবদান সম্পর্কে হয়তো শব্দে প্রকাশ করা সম্ভব হবে না। তার একটাই ধ্যান জ্ঞান ছিল শেষের দিকে, বাচ্চারা লালনটাকে নিয়ে এগিয়ে যাক। এদিকে বিখ্যাত এই লালন সঙ্গীত শিল্পীর প্রয়াণে শোক জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজনৈতিক ও শিল্পী সংগঠন। আল আমিন তুষার, সময় সংবাদ। আমানত সংগ্রহে তোড়জোড়, অন্যদিকে ঋণের বিপরীতে আকাশচুম্বী সুদহার। টাকা বেচাকেনার এই ব্যাংকিংয়ে আমানত ঋণে সুদহারের পার্থক্য সীমা অতিক্রম করছে 75% ব্যাংক। প্রতিষ্ঠানগুলোর বেসামাল প্রতিযোগিতায় বিনিয়োগ ভাটা পড়ছে বলে মত ব্যবসায়ীদের। যদিও দেশীয় ব্যাংকগুলো নিয়ে সাফাই গাইছে বাংলাদেশ ব্যাংক।
অর্থনীতিবিদরা বলছেন বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সুদের হারে ক্যাপ দিতে হবে সরকারকে। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কাছ থেকে যে পরিমাণ সুদ নেয় এবং আমানতকারীদের যে পরিমাণ সুদ দেয় তার পার্থক্যই হলো স্প্রেড। এটি ব্যাংকের মুনাফার অন্যতম প্রধান উৎস। সর্বোচ্চ 4% স্প্রেড আন্তর্জাতিকভাবে মানসম্মত হলেও বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকেই এই চিত্র 5%-এর উপরে। অর্থনীতিবিদরা মনে করেন ব্যাংকের সুদ হার বাড়লে ব্যয়ও বাড়বে সর্বত্র। বিশাল একটা গ্যাপ, এটা করে হয় কি, এই যে আমাদের বিনিয়োগ কিন্তু কমে গেছে, বিশেষ করে কস্ট অফ ক্যাপিটাল কিন্তু বেড়ে গেছে। এই দিকটা আমার মনে হয় যে রিভিজিট করা উচিত। ব্যবসা টিকিয়ে রাখতে ব্যাংকগুলোর আগ্রাসী নীতি কোনোভাবেই ব্যবসা বান্ধব নয় বলছেন ব্যবসায়ীরা। আমাদের যে কস্ট অফ ডুইং বিজনেস কমানো, সেই কমানোর জায়গায় প্রতিনিয়ত এটা বাড়ছে, সবাই চার্জ বাড়াচ্ছে। ইন্টারেস্ট রেট তো এখন যে পর্যায়ে আছে, এটা এই ধরেন 13% 14% ইন্টারেস্ট দিয়ে তো আর ইন্ডাস্ট্রি করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ জুনের তথ্য, বিদেশি, সরকারি ও বেসরকারি এই 3 শ্রেণীর 57টি ব্যাংকের মধ্যে 46টি প্রতিষ্ঠানের স্প্রেড 5%-এর উপরে। এর মধ্যে বিদেশি 9টি ব্যাংকেই 5 থেকে প্রায় 14%, সরকারি ব্যাংকে 6টির মধ্যে 5টি 5%-এর উপরে এবং বেসরকারি ব্যাংকের মধ্যে 32টির স্প্রেডই অতিরিক্ত। স্প্রেড নির্ধারণে প্রায় 75% ব্যাংক অনিয়ন্ত্রিত হলেও দেশীয় ব্যাংকের সাফাই গাইছে খোদ কেন্দ্রীয় ব্যাংক। 4%-এর বেশি যদি গ্যাপ হয় তাদেরকে আমরা প্রশ্ন করি যে কেন তোমার 4%-এর বেশি হলো। আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে এই গ্যাপটা বেশি হয় বিদেশি ব্যাংকের ক্ষেত্রে। অর্থনীতিবিদরা বলছেন বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সুদের হারের সীমা নির্ধারণ করতে হবে সরকারকেই। ইন্টারেস্ট রেটের উপরে কোনো ক্যাপ নাই এখন। এটা কিন্তু একটা ডেভেলপিং কান্ট্রির জন্য এটা ঠিক না। বাংলাদেশ এখনো ওই পর্যায়ে আসে নাই যে মার্কেট উইল ডিসাইড। দিস ইজ নট ফুললি মার্কেট ইকোনমি। এটা যারা বলে ওনারা কিন্তু বোকার স্বর্গে বাস করতেছে। 2023 সালের মার্চে ব্যাংক খাতে গড় স্প্রেড ছিল 2.96%, যা চলতি বছরের জুন শেষে প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে 5.82%। এতে ব্যাংকগুলো লাভের অঙ্ক বেশি গুনলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রাহক, মত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নতুন শুল্ক হার নির্ধারণের পাশাপাশি নানা জটিলতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি তুলনামূলক বাড়ছে। চলতি বছরের জুলাই পর্যন্ত 7 মাসে টি-শার্ট, জগার, স্লিপারের মতো কম মূল্যের পণ্য অর্ডার নিয়ে 21.66% প্রবৃদ্ধি হিসেবে প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মার্কিন যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ওটেক্সের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে আমদানি করেছে 4.98 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক। আগের বছরের এই সময়ে ছিল 4 বিলিয়ন মার্কিন ডলার। আবার একক মাস হিসেবে জুলাইতে 4.97% প্রবৃদ্ধি হিসেবে 730 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। চায়নার ডিউটি একটা বিরাট ফ্যাক্টর, যেখানে আমাদের বাংলাদেশ এই সুযোগটা অবশ্যই আমরা নিচ্ছি। 21%-এর মতো আমাদের আপনার গ্রোথ অলরেডি আছে এবং সামনে আশা করতেছি এটা আরও বাড়বে। অবশ্য প্রতিযোগী দেশ ভিয়েতনাম বাংলাদেশের দ্বিগুণ অর্থাৎ 9.59 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করলো, প্রবৃদ্ধি হয়েছে 16.94%। একইভাবে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে চীন, ভারত এবং পাকিস্তান। এক্ষেত্রে শুল্ক জটিলতায় মার্কিন যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি কমেছে 21%। মূলত কম মূল্যমানের পণ্য হিসেবে পরিচিত টি-শার্ট, পোলো, জগার, স্লিপার রপ্তানি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের বাজারে টিকে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা নিট আইটেমটা বেশি করে থাকি এবং এটা আমাদের অনেক পুরানো মার্কেট বিধায় এখনো পর্যন্ত আমরা এইসব গুডসের উপরে অভ্যস্ততা থাকার কারণে কিন্তু আমরা মার্কেটটা ধরে রাখতে পেরেছি। 2024-25 অর্থ বছরে 13.79% প্রবৃদ্ধি হিসেবে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে 7.54 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক। এখনকার জটিলতাগুলো দ্রুত নিরসন করা সম্ভব হলে যেমন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বাড়বে, তেমনি ঘুরে দাঁড়াবে বাংলাদেশের তৈরি পোশাক খাত।
তবে ওটেক্সের তথ্য মতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের দাম বেড়েছে 1.11%। সরকার এবং বিজিএমই আমাদের মেকারদের মধ্যে একটা সেতুবন্ধন করে আমাদেরকে ডিটেক্ট করতে হবে যে কোন কোন জায়গায় প্রতিবন্ধকতা রয়েছে। সবগুলিকে সমন্বয় করার জন্য একটা সমন্বয় সেল করা উচিত। সেই সমন্বয় সেলের মাধ্যমে আমাদেরকে বের করা উচিত কোথায় কোথায় সমস্যা আছে। সদ্য বিদায়ী 2024-25 অর্থ বছরে বাংলাদেশ 39.34 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা আগের অর্থ বছর অর্থাৎ 2023-24 ছিল 36.15 বিলিয়ন মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 10 বছরের রিজার্ভ হাতে নিয়ে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি একের পর এক কূপ খনন ও পুনঃখনন করে গ্যাস সেক্টরকে সমৃদ্ধ করছে। রশিদপুর 3 নম্বর কূপ থেকে নতুনভাবে জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করতে যাচ্ছে কোম্পানি। 2025 সালের মধ্যে লক্ষ্যমাত্রা দৈনিক 16 কোটি 40 লাখ ঘনফুটের চেয়ে 8.5 কোটি ঘনফুট বেশি গ্যাস সরবরাহে আশাবাদী কোম্পানি। তবে গ্যাসের মজুদ ফুরিয়ে যাওয়ার আগে নতুন জায়গায় অনুসন্ধানের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। এই প্রজ্বলন গ্যাস প্রাপ্তির সুসংবাদের বার্তা। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির 5 সেপ্টেম্বর প্রায় বন্ধ হওয়া রশিদপুর 3 নম্বর গ্যাস কূপ পুনঃখনন করে গ্যাসের সন্ধান পায়। 2025 সালের মধ্যে 3টি কোম্পানিকে 50টি কূপ খনন ও পুনঃখননের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিল সরকার, সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি 8টি কূপ খনন ও 8টি পুনঃখননের দায়িত্ব পায়। ইতিমধ্যে অধিকাংশ কূপের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সবশেষ রশিদপুর 3 নম্বর কূপ থেকে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে আজকালের মধ্যে সরবরাহ হতে যাচ্ছে। গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। আমরা 8 মিলিয়ন হারে গ্যাস পরীক্ষণ করেছি। ডিএসটি শেষে আরও কিছু কার্যক্রম আমাদের থাকে। ওই ওয়েলটাকে পার্মানেন্ট কমপ্লিশন স্ট্রিং দিয়ে স্ট্রিং স্থাপন করতে হয় ওখানে। তো সেই পার্মানেন্ট কমপ্লিশন স্ট্রিং স্থাপনের কাজই চলমান আছে। বর্তমানে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক 14 কোটি 20 লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করছে। 2026 সালের মধ্যে দৈনিক আরও 8.5 কোটি ঘনফুট গ্যাস এর সঙ্গে যুক্ত করার ব্যাপারে আশাবাদী কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। হরিপুর গ্যাস ক্ষেত্রের সিলেট 10 নম্বর কূপের গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের পর এর পাশেই আরেকটি কূপ খননের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এভাবেই সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি একটার পর একটা কূপ খনন ও পুনঃখননের মাধ্যমে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ করে যাচ্ছে। 6টা কূপ থেকে অন্তত 6.60 মিলিয়ন প্লাস হচ্ছে আমাদের ওয়ার্কওভার কূপ থেকে আরও ধরেন 2টো কূপের আরও ওয়ার্কওভার বাকি রয়েছে, সেই 2টো থেকে আরও 15 মিলিয়ন। তো সেক্ষেত্রে 70 থেকে 75 মিলিয়ন আরও অ্যাডিশনাল গ্যাস যুক্ত হওয়ার একটা পসিবিলিটি কিন্তু আমাদের আগামী 26-এর মধ্যে এই জিনিসটা মানে এই গ্যাসটা আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। সব মিলিয়ে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির আওতায় সিলেট বিভাগের 4টি গ্যাস ক্ষেত্র হরিপুর, রশিদপুর, কৈলাসটিলা ও বিয়ানীবাজার গ্যাস ফিল্ডে মজুদ আছে 4 TCF বা 4 লাখ কোটি ঘনফুট গ্যাস, যা আগামী 9 থেকে 10 বছরের রিজার্ভ। বিশেষজ্ঞদের মতে যশোর এলাকার হিং জোনে অনুসন্ধান চালালে বিপুল পরিমাণে গ্যাস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আমাদের দেশের যে হিং জোনটা আছে এই জোনটাকে এখন টাচই করি নেই। এই জোনটা আমি বলবো যে এই জোনটা সার্ভে করে আপনারা সার্ভে করেন। সার্ভে করে যেহেতু ইন্ডিয়াতে পেয়েছে আমাদের এখানে পাওয়ার সম্ভাবনা আছে। 2028 সালের মধ্যে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি, বাপেক্স এবং বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি মিলে 69টি কূপ খনন এবং 31টি কূপ পুনঃখননের মহাপরিকল্পনা হাতে নিয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ। নদীতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর হচ্ছে প্রশাসন। এরই মধ্যে বাধা বিপত্তির মধ্যেও উচ্ছেদ কার্যক্রম চালিয়ে উদ্ধার হয়েছে নদীর 70 একর জমি। গড়িয়ে দেওয়া হয়েছে প্রায় 400 অবৈধ স্থাপনা, কিন্তু নদীর পাড়ে কয়েক একর জমিতে পৌরসভার জমানো ময়লার পাহাড় এখনও সরানো হয়নি। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট।
কক্সবাজার শহরের প্রাণ বাঁকখালী নদীর তীরে বিশাল আকার ময়লার পাহাড়। দীর্ঘদিন ধরে শহরের সব ময়লা আবর্জনা ফেলে বৈদ্যুতিক খুঁটির উচ্চতাও ছাড়িয়ে গেছে আবর্জনার স্তূপ। দুর্গন্ধের নাবিশ্বাস উঠেছে নদীপাড়ের বাসিন্দাদের, বাড়ছে পরিবেশ দূষণ। অথচ নদী দখলদার উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থানে গেলেও আবর্জনার স্তূপ থেকেই যাচ্ছে। নদীপাড়ের কয়েক একর জমির উপর গড়ে উঠেছে এই ভাগাড়। স্থানীয়রা বলছেন, উচ্ছেদে যতটা উদ্বেগ প্রশাসনের, আবর্জনা সরাতে ততটাই উদাসীন কর্তৃপক্ষ। পানির স্রোতধারা ছিল, পরবর্তীতে এটা ভরাট হওয়ার পরে যখন একটি বিস্তীর্ণ এলাকা সৃষ্টি হয় তখন এই পৌরসভার সব ময়লা এখানে এসে স্তূপে পরিণত করে। পরিবেশ দূষণ করতেছে, এটাও নদীর জায়গায়, এটা প্রথমে এটাও উচ্ছেদ করার দরকার ছিল। শিক্ষার্থীরা, সাধারণ মানুষ দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উচ্ছেদের সাথে সাথে একটা পরিবেশ বান্ধব পরিবেশ তৈরি হোক এবং ময়লার ভাগাড়টাও যাতে তারা এটা কোনো প্রক্রিয়াগতভাবে কি করা যায় এটা যাতে একটা সিদ্ধান্ত নেয়। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, দখলমুক্ত হওয়া জায়গা দ্রুত খনন করা প্রয়োজন, না হলে আবারও দখলের আশঙ্কা রয়েছে। প্রথমে এখানে প্যারাবন সৃষ্টি করতে হবে, এরপরে পানির সংযোগস্থল সৃষ্টি করতে হবে, অর্থাৎ নদীর যে প্রাকৃতিক প্রাণ প্রবাহ ওই রকম একটি ধারা এখানে তৈরি করতে হবে। এখানে একতলা ভবন ভেঙে আপনি 5 তলা করবেন, 10 তলা করবেন, এখানে সরকারি কর্মকর্তাদের আবাসস্থল যে কি বলে কটেজ করবেন, এটা আমরা কক্সবাজারবাসী এটা মানতে রাজি না। তবে শীঘ্রই ভাগাড় অপসারণের আশ্বাস বিআইডব্লিউটি এর। ময়লা ভাগাড় ব্যাপারেও আমি বলছি, এটাও উপযুক্ত স্থানে সরায় নেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই পৌর প্রশাসক মহোদয়কে বলেছি। তিনিও জানাইছেন যে এটা একটা প্রক্রিয়ায় আছে। 2 পার দিয়ে ওয়াকওয়ে নির্মাণ, ইকো পার্ক নির্মাণ, এই সমস্ত পরিকল্পনা সরকারের উচ্চ পর্যায়ে ভাবছে। হাইকোর্টের নির্দেশে চলতি মাসে বাঁকখালী নদী দখলমুক্ত করতে শুরু হয় উচ্ছেদ অভিযান। এখন পর্যন্ত 5 দিনের অভিযানে প্রায় 70 একর জমি উদ্ধারের পাশাপাশি প্রায় 4 শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বগুড়ায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার বিকেলে সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের নেতৃত্বে শহরের সাতমাথা, থানামোড় ও স্টেশন সড়কে এ অভিযান চালানো হয়। এতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন। অভিযানে সড়কের 2 পাশে ও ফুটপাতে থাকা 2 শতাধিক ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়। এ সময় একটি দোকান মালিক ও 2 প্রাইভেট কার চালককে অর্থদণ্ড দেওয়া হয়। গাজীপুরের বনের জমিতে অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার বিকেলে কালিয়াকৈরের পূর্ব চান্দরা সরকার পাড়া এলাকায় পুলিশের সহায়তায় অভিযান চালায় বন বিভাগ। এ সময় বন বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা দোকান, বসতঘর সহ 65টি স্থাপনা ভেঙে ফেলা হয়। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরপরই জেলার বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলের ভূমি জবরদখল করে অনেক অবৈধ বসতবাড়ি ও স্থাপনা নির্মাণ করা হয়। সহ নাটোর জেলায় স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্য সচিব সাইদুর রহমান। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকার নাটোর জেলা সাংবাদিক সমিতি আয়োজিত নাটোরের উন্নয়ন ভাবনা শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। এ সময় নাটোরের শিল্পভিত্তিক উন্নয়নে গ্যাস সংযোগ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। উন্নয়নকে টেকসই করতে মানব সম্পদ গড়ে তোলার পাশাপাশি চলন বিল সহ নাটোরের পর্যটন কেন্দ্রিক ব্র্যান্ডিংয়ের পরামর্শ দেন আটাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বির আহমেদ রাজু। সেমিনারে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সাবেক সচিব আব্দুর রশিদ সরকার, দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম, পুলিশের ডিআইজি AZM নাফিউল ইসলাম সহ নাটোর জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। অনুষ্ঠিত হলো বাংলাদেশ 2.0 কেমন হবে আমাদের পাঠ্যপুস্তক শীর্ষক আলোচনা সভা। অংশ নেন শিক্ষা ও গবেষণার বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও চিন্তকরা। শনিবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এ সভা আয়োজিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইমাম। এ সময় পাঠ্যপুস্তক প্রণয়নে দেশে বিশেষজ্ঞের ঘাটতি রয়েছে জানিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, রাজনৈতিক দলগুলোর ইশতেহারে শিক্ষা বরাদ্দ বৃদ্ধিকে দিতে হবে সর্বোচ্চ গুরুত্ব।
দেখছেন ভোরের সময়। গঠনের 138 বছরেও বাস টার্মিনাল নির্মাণ হয়নি মৌলভীবাজারে। বাস পার্কিং, রক্ষণাবেক্ষণ ও যাত্রী পরিষেবার কাজ হয় সড়কেই। এছাড়া পণ্যবাহী ও 3 চাকার যানবাহনও পার্কিং করা হচ্ছে একই সড়কে। এতে ভোগান্তিতে আছেন পৌরবাসী। সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই টার্মিনাল নির্মাণে ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। সড়কের একাংশ দখল করে পার্কিং করা হয়েছে ট্রাকসহ অন্যান্য যানবাহন। আবার বাসে যাত্রী ওঠানামা করানো হচ্ছে সড়কেই। 1887 সালে গঠন করা হয় মৌলভীবাজার পৌরসভা। এরপর নগরায়নের সঙ্গে শহরে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অথচ এখন পর্যন্ত কোনো বাস টার্মিনাল না থাকায় পার্কিং, রক্ষণাবেক্ষণ ও যাত্রী পরিষেবার কাজ হয় সড়কেই। এছাড়া পণ্যবাহী ও 3 চাকার যানবাহনও পার্কিং করা হচ্ছে একই সড়কে। এ কারণে প্রায় জটলা তৈরি হচ্ছে শহরের প্রধান সড়কগুলোতে। এতে ভোগান্তিতে আছেন পৌরবাসী। এদিকে একটা গাড়ি আসে, এদিকে একটা গাড়ি আসে, দাঁড়াতে আমাদের খুবই সমস্যা হয়। রাস্তাঘাটে গাড়ি দাঁড়ানোর সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়। চলাফেরা আটতে বইতে সব সময় একটা গেঞ্জাম। দীর্ঘ সময় রাস্তার মধ্যে খাড়া হয়ে থাকা লাগে। এটা যদি টাইম মেনটেন করে একটা বাস স্ট্যান্ড থাকা হয়, তাইলে যাত্রীও নিরাপদ থাকতে পারবো। একদম কাছে আছে যাতে একটা সব বাস গাড়িগুলা যাতে একটা স্ট্যান্ডে থাকতে পারে। জরুরি রুগী নেওয়ার ক্ষেত্রেও দেখা যায় অসুবিধার সৃষ্টি হয়, এবং স্কুল সময়ে দেখা গেছে যে স্কুলের বাচ্চারা সঠিক সময়ে স্কুলে যাওয়া বা আসার ক্ষেত্রেও বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। শহরের ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে শীঘ্রই বাস টার্মিনাল নির্মাণের দাবি পরিবহন শ্রমিক নেতাদেরও। টার্মিনাল থেকে গাড়ি ছেড়ে যাব, টার্মিনাল থেকে গাড়ি আবার টার্মিনালে গাড়ি রাখবো। আমরা একটা প্রাণের দাবি, আমরা যত তাড়াতাড়ি পারা যায় একটা টার্মিনাল ব্যবস্থা করে দিয়ে দিত। আর সব পক্ষের সঙ্গে আলোচনা করে শীঘ্রই টার্মিনাল নির্মাণের ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের। সবার সাথে একসাথে বসে তারপর আমাদের যারা ডুয়েলার্স রয়েছে, যারা অধিবাসী রয়েছে বা এখানে যারা বসবাসকারী রয়েছে, তাদের সাথে বসে আমরা যেখানে সুবিধাজনক হয় সেই বিষয়টি আমরা যথাযথ পরিকল্পনার মাধ্যমে খুব সুন্দর করে ইনশাআল্লাহ সমাধান করব। 10.6 বর্গ কিলোমিটার আয়তনের মৌলভীবাজার শহর থেকে প্রতিদিন 70 থেকে 80টি দূরপাল্লার বাস বিভিন্ন রুটে যাতায়াত করে। এছাড়া জেলার অভ্যন্তরে চলাচল করে আরও 4 শতাধিক বাস, মিনি বাস। পাশাপাশি রয়েছে প্রায় 30,000 বৈধ অবৈধ সিএনজি চালিত অটোরিকশা। আর প্রতিদিন ট্রাক চলাচল করে 1000-এরও বেশি। সময় সংবাদ, মৌলভীবাজার। 13টি স্টেশনের মধ্যে ট্রেন থামে না 5টিতে। জনবল সহ নানা সংকটে জর্জরিত নেত্রকোনার রেল স্টেশনগুলো। ট্রেনের যাত্রা বিরতি না থাকায় ভোগান্তিতে আছেন এলাকাবাসী। অন্যদিকে বেকার পড়ে থাকা স্টেশনগুলোর অবকাঠামো নষ্ট হচ্ছে। বিষয়গুলো মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট। রয়েছে স্টেশনের প্ল্যাটফর্ম সহ সব অবকাঠামো, অথচ বিরতি দিচ্ছে না ট্রেন। নেত্রকোনায় 13টি রেল স্টেশন রয়েছে, অথচ 5টিতে থামে না কোনো ট্রেন। বাকিগুলোতে রয়েছে স্টেশন মাস্টার, বুকিং সহকারী সহ অন্যান্য জনবল সংকট। পূর্বধলা ও শ্যামগঞ্জ স্টেশন সামলাতে হয় একজন মাস্টারকে। ঠাকুরাকোনা স্টেশনে ট্রেন থামলেও নেই মাস্টার। এলাকাবাসী জানান ট্রেনের যাত্রা বিরতি না থাকায় ভোগান্তিতে আছে তারা। অন্যদিকে বেকার পড়ে থাকা স্টেশনগুলোর অবকাঠামো নষ্ট হচ্ছে। 8 মাস ধরে লোকাল ট্রেন থামে না। আগে থামতো, ঢাকা লোকালও থামতো, ঢাকা লোকালও তুলে দিচ্ছে ময়মনসিংহ মাস্টারে। ট্রেনের যে ভোগান্তিটা, এটা আমরা খুবই দুর্যোগে আমরা আছি। ট্রেনটা যদি আমরা থামে তাহলে আমরা একটা বিশাল ভালো হয়। স্টেশনে মাস্টার নাই, জঙ্কর মুখ ধরে আলতাছে, যে কোনো টিকিট আছে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে দীর্ঘদিন যাবত এই স্টেশনের প্রতি ট্রেনটা যাতে থামে ওই চিন্তা ভাবনা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার যোগাযোগ করছি, তারপর ট্রেনটা থামে না। নেত্রকোনায় রেলপথ বিভাগের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার অফিস নেই। স্টেশন কর্তৃপক্ষ বলছে সব সংকটের বিষয়ে মন্ত্রণালয়ে জানানো হয়েছে। জনবল নিয়োগ হলেই পদায়ন হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছে, ওনারা লোকবল পেয়ে গেলেই, মানে লোকবল আসলেই তারা আপনার ওই স্টেশনগুলি চালু করবে বলে আমি আশা করছি। সার্বিকভাবে এখানে আমাদের বিভাগীয় প্রধান যারা আছেন তারা সমষ্টিগতভাবে তাদের সমন্বয় করে এটা চালুর ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতে পারবেন। ঢাকা মোহনগঞ্জ রুটে 2টি অন্তনগর এবং ঢাকা জাজিরা পূর্বধলা রুটে একটি কমিউটার ও 2টি লোকাল ট্রেন চলাচল করে। জেলার মোট রেলপথের দৈর্ঘ্য 212 কিলোমিটার। সময় সংবাদ, নেত্রকোনা।
আলগী ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর ২ আসনের অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদে চলা কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে আরও ৩ দিনের মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সিদ্দিক মিয়া। রোববার সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত ৩ দিন পদ্মা সেতু হয়ে ঢাকা, খুলনা এবং ফরিদপুর, বরিশাল ও ঢাকা বরিশাল মহাসড়কের ৮টি পয়েন্টে অবরোধ করে রাখা হবে। তবে অ্যাম্বুলেন্স, সংবাদকর্মীদের গাড়ি, কাঁচামাল সহ পচনশীল দ্রব্যের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলেও জানান তিনি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগে পরিত্যক্ত ঘোষণা করলেও ভাঙা হয়নি ভবন। ঝুঁকি নিয়ে শেরপুর শহরের বাগরাকশা চন্দ্রকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস করছে শতাধিক শিক্ষার্থী। বিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন করলেও মেলেনি সমাধান। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। ছাদ ও দেয়ালে ফাটল, অনেক স্থানে বেরিয়ে আছে রড, খসে পড়ছে পলেস্তারা। এমন অবকাঠামোতেই চলছে পাঠদান। ঝুঁকিপূর্ণ হওয়ায় ২০১৯ সালে শেরপুর শহরের বাগরাখসা চন্দ্রকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। অথচ বিকল্প ব্যবস্থা না করায় ওই ভবনেই ঝুঁকি নিয়ে পড়াশোনা করছে কোমলমতিরা। চলতি বছরের মে মাসে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে বিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন করলেও মেলেনি সমাধান। দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের। স্কুল কোন সময় ভেঙে পড়ে এটা লাগে বই আমরা সারাদিন কাটাই। 3 তারার উপর হাঁটলে ওখান থেকে ওয়াল ভেঙে ভেঙে পড়ে। আমাদের লাগে অনেক সুন্দর একটি স্কুল যেখানে আমরা সুন্দর মতো পড়াশোনা করতে পারি আর খেলতে পারি। এই স্কুলে প্রতিদিন আসি, বাচ্চাদের নিয়ে অনেক ভয়ে থাকি। বাচ্চার নিরাপত্তা যেখানে না থাকে তাহলে আমরা কিভাবে পড়াশোনা করাবো? অভিভাবকরা অনেক ভয় পায় বিদায় স্কুলে আসতে দিতে চায় না। এদের যদি কিছু হয় এদের গার্জিয়ানকে আমরা জবাব দিতে পারবো না। আমরা সবসময় আতঙ্কে থাকি যে কখন পড়ে যায় মাথার উপরে, কখন কোন বিপদ আসে। আর তাছাড়া এটা নিয়ে গার্জেনরাও ভয় পাইতেছে। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। খুব দ্রুতই হয়তোবা এই স্কুলটাকে অন্যত্র আমরা শিফট করে নিয়ে এখানে যাতে নতুন ভবন হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরামর্শ অনুযায়ী আমরা একটা বিল্ডিং আনার চেষ্টা করব। পাশাপাশি এই কার্যক্রমটাকে আমরা অন্যত্র শিফট করে দেব। বাগরাখসা চন্দ্রকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১০৮ জন, আর শিক্ষক রয়েছেন ৬ জন। সময় সংবাদ, শেরপুর। রংপুর নগরীর সাতমাথা এলাকায় একটি তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানায় শনিবার বিকেলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সময় তাসমিয়া তুলার কারখানায় আগুন লাগে। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানার আনুমানিক অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে দাবি মালিকপক্ষের। তবে তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও কারণ জানানোর কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। চলছে সুনামগঞ্জের নলজোর নদীর ওপর আর্চ সেতুর কাজ। এতে হয়রানি আর দুর্ভোগের শিকার জগন্নাথপুর, সিলেটের বিশ্বনাথ, গোয়ালাবাজার উপজেলার কয়েক লাখ বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডির অবহেলায় শেষ হচ্ছে না সেতুর কাজ। যদিও অভিযোগ অস্বীকার করেছে এলজিইডি। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও এমাদুল হক রুজেলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। কখনো পানি বৃদ্ধি, কখনো পুরাতন সেতু ভাঙা, আবার কখনো বিদ্যুতের খুঁটি অপসারণ, এমন নানা অজুহাতে 3 বছরেও শেষ হয়নি আর্চ সেতুর কাজ। 2022 সালে নলজোর নদীর ওপর শুরু হয় রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন লাইটিং সহ পিলারবিহীন আর্চ সেতুর নির্মাণ কাজ। প্রকল্পের ঠিকাদারি পায় কিশোরগঞ্জের প্রভাবশালী মেসার্স ভাটি বাংলা এন্টারপ্রাইজ। শুধু সেতুর পশ্চিম ও পূর্ব পাড়ে সাব স্ট্রাকচারের কাজ শেষ করতেই নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যায়। এরপর 2 দফায় মেয়াদ বাড়িয়েও কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। বিকল্প বাঁশের ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াতে দুর্ভোগের শেষ নেই তাদের। অনেকদিন ধরে ওটা কাজ চালাই আর কিন্তু তারা শেষ আর না। তারা বারবার সময় নিচ্ছে এবং 2-3 করে মানুষদের দিয়ে কাজ করায়। এই বাঁশের ব্রিজ রিক্সের মধ্যে আমরা যাই, আমরা বড় কষ্ট করলাম।
এলসিইডি বলছে চলতি বছর সেতু চালু করা সম্ভব হবে। বিভিন্ন কারণে উপযুক্ত সময় কাজ করতে পারে না, কারণ সুনামগঞ্জ জেলা একটু বন্যাপ্রবণ এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। ইতিপূর্বে 2বার টাইম এক্সটেনশন করা হয়েছে। এই ব্রিজটা আমরা আশা করতেছি আগামী নভেম্বরের মধ্যে কাজ শেষ হবে। 60 মিটার দীর্ঘ ও 11.5 মিটার প্রস্থের পিলারবিহীন নলজার আর্চ সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 13.45 লাখ টাকা। সময় সংবাদ, সুনামগঞ্জ। খুলনার ডুমুরিয়া এলাকার জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে জলাবদ্ধতা দূর হবে বলে মনে করছে জেলা প্রশাসন। ডুমুরিয়া এলাকার জলাবদ্ধতা নিরসনে করণীয় ঠিক করতে সকালে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা জানান জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এর আগে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ডুমুরিয়ার জলাবদ্ধতা এলাকা এবং শোলমারি স্লুইস গেট এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় স্থানীয়রা শোলমারি গেট থেকে পানি নিষ্কাশন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে। দেখছেন ভোরের সময়, সঙ্গে থাকুন। দেখছেন ভোরের সময়। 5 ঘন্টা পর ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে অনশন ভাঙেন অধ্যক্ষ শিক্ষকরা জানান, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে বহিরাগতদের প্রবেশের নিষেধ করলে বোমা মেরে কলেজ উড়িয়ে দেয়া ও শিক্ষকদের মারধরের হুমকি দেওয়া হয়। এর প্রতিবাদে শনিবার দুপুরে কলেজের অধ্যক্ষ ডক্টর আতাউর রহমান শহীদ মিনারে ব্যানার টানিয়ে আমরণ অনশনে বসেন। তার সঙ্গে যোগ দেন শিক্ষকরাও। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে অনশন ভাঙেন তারা। সালে সাংবাদিকতায় অবদান রাখায় সিলেটের 11 জন প্রতিশ্রুতিশীল সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বকে পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার সকালে প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন এর উদ্যোগে পুরস্কার প্রদান করা হয়। ইউনেস্কো ক্লাবের সভাপতি অধ্যাপিকা সৈয়দা মিনুফার নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। এর আগে ইউনেস্কো ক্লাবের মহাসচিব মাহবুব উদ্দিন চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন। ময়মনসিংহের ফুলবাড়িয়ার হাতে বানানো লাল চিনি পেয়েছে জিআই স্বীকৃতি। এতে সম্ভাবনা তৈরি হলেও নানা সংকটে উৎপাদন বৃদ্ধি, মান নিয়ন্ত্রণ আর চাহিদা বাড়ানো এখন মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে কৃষি বিভাগ বলছে এ বিষয়ে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয় আখ। এখানকার কৃষক এসব আখ থেকে হাতেই তৈরি করেন লাল চিনি। প্রায় 2500 কৃষক আমন ধান কাটার পর পৌষ, মাঘ, ফাল্গুন মাসে আখ থেকে লাল চিনি তৈরির কাজে যুক্ত হন। সম্প্রতি ফুলবাড়িয়ার হাতে তৈরি লাল চিনি পেয়েছে জিআই স্বীকৃতি। এতে উচ্ছ্বসিত স্থানীয়রা। তবে কৃষকরা বলছেন, উন্নত জাত, ন্যায্য দাম ও প্রণোদনা না পাওয়া সহ নানা সংকটে আখ চাষে আগ্রহ হারাচ্ছেন অনেক কৃষক। আমরা যে পরিমাণে কষ্ট করে আদতে চিনি উৎপাদন করি, এই পরিমাণে কিন্তু আমরা ন্যায্য মূল্য পাই না। 4 টাকা আমরা 4000 টাকা বেতন দিয়ে রাখবো, চিনি মত কোন 4 মণ মারা বাইন। সরকার যদি কোনো ঋণের ব্যবস্থা করে দিত, তাও তো মনে করেন যে আমরা ভালো বীজ দিত, আমরা আগ্রহ হইতাম। লাল চিনিকে রফতানি পণ্য হিসেবে এগিয়ে নিতে সরকারি বেসরকারি উদ্যোগের দাবি ব্যবসায়ীদের। আমার বাপ দাদার ব্যবসা করে গেছে, ইদানিং আমিও আছি, আমার ভাই আছে, আরেকজন 2জন মিলে ব্যবসা করতেছি। পিওর চিনিটাই বিক্রি করি সাধারণত। বিদেশ রপ্তানি হতো, তাহলে আমরা কৃষককেও ভালো দাম দিতে পারতাম। কৃষি বিভাগ বলছে, সংকট নিরসন সহ বিএসটিআই অনুমোদনের লক্ষ্যে কাজ চলছে। উন্নত জাত এবং অতিরিক্ত বিনামূল্যে যদি কোনো সার সরবরাহ করা যায়, তাহলে কৃষকদের উৎপাদন খরচটা কমে যাবে। সেক্ষেত্রে তারা আরেকটু লাভের আশা দেখবে। কৃষি বিভাগের তথ্য মতে 2024-25 অর্থ বছরে ফুলবাড়িয়া উপজেলায় আখ চাষ হয় 650 হেক্টর জমিতে, যেখান থেকে লাল চিনি তৈরি হয় 1,30,000 মণ, যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। আর এবার আখ রোপণ করা হয়েছে 750 হেক্টর জমিতে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন সম্পন্ন হওয়ায় আনন্দে ভাসছে পুরো ক্যাম্পাস। ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে ক্যাম্পাসে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছে তার কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 12 দিনের প্রচারণা, একদিনের নির্বাচন এবং দীর্ঘ 3 দিন 3 রাত শেষে অবশেষে গত রাতে ফলাফল এসেছে এবং সেই নির্বাচনে কিন্তু জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী, যিনি স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু, যিনি ব্যাপক ভোটে জয়লাভ করেছেন এবং তিনি ভিপি পদে নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলোতে সাধারণ সম্পাদক অথবা জিএস পদে আমরা দেখেছি যে মাজারুল ইসলাম, যিনি ব্যাপক ভোটে এগিয়েছিলেন অন্য প্রার্থী তহিদুল ইসলাম সিয়ামের চাইতে, এবং তিনি কিন্তু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এরপরে পরম্পরায় কিন্তু আমরা দেখেছি যে বাকি 23টি পদে কিন্তু ছাত্র শিবিরের জয়লাভ হয়েছে এবং সেক্ষেত্রে ছাত্র শিবির বিপুল ভোটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই জাকসু নির্বাচনে তাদের প্যানেল থেকে তারা শুধুমাত্র ভিপি পদ ছাড়া অন্য সব পদগুলি তারা জয়লাভ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদিও আজকে সকাল থেকে আনন্দের শিহরণ বয়ে যাওয়ার কথা, ফুলের শুভেচ্ছা বিনিময় হওয়ার কথা এবং মিষ্টি বিতরণের কথা, কী কারণে এখনও শুরু হয়নি আমরা জানি না। তবে যতটুকু জানতে পেরেছি, এক শিক্ষিকা মৃত্যুকে কেন্দ্র করে হয়তোবা তারা এই সমস্ত প্রোগ্রাম থেকে নিজেরা বিরত থাকবেন এমনটি জানা গেছে। তবে একাধিক প্রার্থী যারা জয়ী হয়েছেন তাদের সাথে আমরা মুঠোফোনে কথা বলার চেষ্টা করেছি। এত ভোরবেলা এখনও হয়তোবা তারা ঘুম থেকে উঠেনি, এই কারণে তাদের সাথে আমরা সংযোগ স্থাপন করতে পারিনি। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকালে এসে যেটি দেখেছি যে অনেকটাই মেঘলা আকাশ, নিস্তব্ধতা এবং সড়কে লোকজন নেই। তবে কিছু শিক্ষার্থীদের পেয়েছিলাম যারা আনন্দ ভ্রমণে বা শিক্ষা সফরে যাচ্ছেন এবং তারা রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে আশা করা যায় বেলা বাড়ার সাথে সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বেরিয়ে আসবেন এবং তখনই বলা যাবে যে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি কি এবং এই নির্বাচনকে কেন্দ্র করে জাকসু নির্বাচন যে সম্পন্ন হয়ে গেল, সেই নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র এবং শিক্ষার্থীদের মনে কি রয়েছে এবং তারা কিভাবে সেটিকে উদযাপন করে, অথবা যারা নির্বাচন বর্জন করেছেন তাদের পক্ষে কোনো ধরনের ঘোষণা আসে কিনা বা বর্জনকারীদের পক্ষ থেকে কোনো ধরনের দাবি জানানো হয় কিনা, এই সব বিষয়গুলো আজকে হয়তো সারাদিন ঘটবে এবং সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে। বেলা বাড়ার সাথে সাথে সেই খবর আমরা জানাতে পারবো। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আজকে আমার কাছে এই ছিল নির্বাচন পরবর্তী ফলাফল ঘোষণার পর সর্বশেষ খবর। জাকসু নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানতে সরাসরি ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। দেখছেন ভোরের সময়, সঙ্গে থাকুন। সেন্ট্রাল লন্ডনে অভিবাসন বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে 1 লাখেরও বেশি মানুষ। ডানপন্থী নেতা টমি রবিনসনের নেতৃত্বে এই বিক্ষোভে অংশ নেয় চরমপন্থী গোষ্ঠীগুলো। পাল্টা প্রতিরোধে রাস্তায় নামে অভিবাসী বান্ধব সংগঠন ও প্রগতিশীল কমিউনিটিগুলো। বাংলাদেশে অধ্যুষিত এলাকায়ও হয়েছে বর্ণবাদ বিরোধী বিশাল র্যালি। বিস্তারিত দেখুন শোয়েব কবিরের রিপোর্টে। সেন্ট্রাল লন্ডনে শনিবার দুপুরে বিক্ষোভকারীদের ঢল নামে। অভিবাসন বিরোধী নেতা টমি রবিনসন এই বিক্ষোভের ডাক দেন। পুলিশের হিসাবে ইউনাইটেড দ্য কিংডম নামে এই মিছিলে অংশ নেন প্রায় 1,10,000 মানুষ। পাশাপাশি কাছেই সমবেত হয় বর্ণবাদ বিরোধীর ব্যানারে পাল্টা আরেকটি মিছিল। সেখানে উপস্থিত ছিলেন 5,000-এর বেশি মানুষ। তাদের কণ্ঠে স্লোগান, বর্ণবাদ নিপাত যাক, অভিবাসীদের মর্যাদা চাই। মেট্রোপলিটন পুলিশ জানায়, অভিবাসন বিরোধী বিক্ষোভকারীরা একাধিকবার ব্যারিকেড ভেঙে পাল্টা মিছিলে সমাবেশে পৌঁছতে চেয়েছিল। এতে কয়েকজন পুলিশ কর্মকর্তা লাঞ্ছনার শিকার হন। উত্তেজনা ছড়িয়ে পড়ে সেন্ট্রাল লন্ডনের বিভিন্ন সড়কে। মিছিলে ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা। আয়োজক টমি রবিনসন একে বলেন বাক স্বাধীনতার উৎসব। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে লন্ডনের চরম ডানপন্থীদের এটি সবচেয়ে বড় সমাবেশ। অন্যদিকে অভিবাসী বান্ধব ও প্রগতিশীল শক্তিগুলো একত্রিত হচ্ছে। অ্যান্টি ফেসিস্ট মিছিলও হয় কিছু কিছু এলাকায়। বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসও ছিল প্রাণবন্ত প্রতিবাদী র্যালি। ডকল্যান্ড এলাকায় বর্ণবাদের বিরুদ্ধে সমবেত হন শত শত মানুষ। কমিউনিটি নেতারা বলেন, ব্রিটেনে বর্ণবাদের কোনো স্থান নেই, এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ডিভাইড করতে দিতাম না। if English Defence League attempt to come to Hamlets,
আমরা ইনশাআল্লাহ আমরা ইন সলিডারিটি দ্য হোল অফ টাইমলেটস আমরা বাড়াইমু প্রতিবাদ করমু আমরা স্ট্যান্ড করমু ইউনাইটেড টু সে নো টু রেসিজম no to prejudice and yes to community cohesion. অভিবাসন বিরোধী আন্দোলনের শক্তি বাড়লেও পাল্টা প্রতিরোধও সমান তালে এগুচ্ছে। লন্ডনের বহু সম্প্রদায়ের এই শহরে বর্ণবাদের কোনো ঠাঁই নেই, এমনটাই জানান দিল টাওয়ার হ্যামলেটসবাসী। বাংলাদেশি শত শত মানুষের প্রতিবাদের ভাষায় উঠে এসেছে বর্ণবাদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে। তাদের প্রতিবাদের ভাষা এক, তাদের অবস্থান সবসময় ঐক্যবদ্ধ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। হামাস নেতৃত্বকে সরিয়ে ফেলতে পারলেই গাজা যুদ্ধের অবসান হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নেতানিয়াহু নিজেই প্রধান বাধা বলে অভিযোগ করেছেন ইসরায়েলি জিম্মিদের পরিবার। গাজা সিটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রসিকিউশন ভবনে হামলা সহ ইসরায়েলি আগ্রাসনে একদিনেই ৬,০০০-এর বেশি বাসিন্দা গৃহহীন হয়েছেন। নিহত হয়েছেন অন্তত ৫১ জন ফিলিস্তিনি। এদিকে দোহায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে ঐক্যের বার্তা ছড়াতে বিশেষ সম্মেলনের আয়োজন করেছে কাতার। জানিয়েছেন একদিনে ৬,০০০-এর বেশি মানুষ তাদের বাড়ি হারিয়েছেন। হামলায় প্রাণহানির সংখ্যা অজানা। এই হঠাৎ তাণ্ডব শহরের মানুষকে চরম বিপর্যয়ে ফেলেছে। একই সঙ্গে গাজার ভেতরেও ধ্বংসযজ্ঞ চলছে। রিমালপাড়ায় চার্জিং পয়েন্টে ভিড় করা বাসিন্দাদের উপর বিমান হামলায় বহু নিহত হয়েছেন। আল ওয়াদিতে খাদ্যের খোঁজে আসা ক্ষুধার্ত মানুষও নিহত হন। ধ্বংস হয়েছে আবাসিক টাওয়ার বুর্জ আল নূর, সঙ্গে প্রসিকিউশন ভবন সহ বহু স্থাপনা। মঙ্গলবার দোহায় এক নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরায়েল। লক্ষ্য ছিল আলোচনায় অংশ নিতে কাতারে অবস্থানরত হামাস নেতৃত্ব। এই হামলাকে ঘিরে মুখোমুখি অবস্থান নিয়েছেন নেতানিয়াহু ও জিম্মিদের পরিবার। প্রধানমন্ত্রী বলছেন, দোহায় অবস্থানরত হামাস নেতাদের অপসারণ করলে কেবল যুদ্ধ থামানো সম্ভব। তিনি হামাসের নেতাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে দাবি করেন, তারা গাজার মানুষের কষ্টের প্রতি উদাসীন। তারাই শান্তি প্রক্রিয়াকে আটকে রেখেছে বলে অভিযোগ করেন নেতানিয়াহু। কিন্তু জিম্মিদের পরিবারের অভিযোগ, আসল বাধা নেতানিয়াহু নিজেই। তারা ক্ষোভ প্রকাশ করে জানান, সমঝোতার সুযোগ এলেই তিনি হামলা চালিয়ে তা নষ্ট করেন। তাদের দাবি, এতে করে ৪৮ জিম্মির জীবন আরও ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এদিকে দোহা হামলার প্রতিবাদে সোমবার জরুরি সম্মেলন ডাকছে কাতার। এতে যোগ দেবেন আরব ও মুসলিম বিশ্বের নেতারা। তারা বলছেন, এটি শুধু সার্বভৌমত্বে আঘাত নয়, কূটনীতির ওপরও সরাসরি আক্রমণ। বিশেষজ্ঞদের মতে এই সম্মেলন ইসরায়েলকে স্পষ্ট বার্তা দেবে যে এমন আগ্রাসনকে আর স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া হবে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইসরায়েলিদের ক্রমবর্ধমান আগ্রাসনে শহর ছাড়তে বাধ্য হচ্ছেন লাখ লাখ ফিলিস্তিনি। আক্রমণের মুখে পায়ে হেঁটেই পাড়ি জমাচ্ছেন দক্ষিণাঞ্চলের দিকে। পুরো শহরকে খালি করার নির্দেশ দিয়ে দখলদার বাহিনী আকাশপথে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। জাতিসংঘ বলছে, দুর্ভিক্ষের মধ্যে এই অভিযান গাজার মানুষকে আরও গভীর বিপর্যয়ে ঠেলে দেবে। মাথার উপরে ছাদ, দুবেলা দুমুঠো খাবার আর জীবনের নিরাপত্তা বেশ কয়েক মাস আগেই হারিয়েছেন অবরুদ্ধ গাজার বাসিন্দারা। পায়ের নিচে যে মাটিটুকু সহায় ছিল, এবার সেটুকুও ছিনিয়ে নিতে উঠে পড়ে লেগেছে নেতানিয়াহু সেনারা। মুহূর্তে নোটিশ দিয়েই বিমান হামলা চালিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে একের পর এক ভবন, পুড়িয়ে দেয়া হচ্ছে অস্থায়ী তাঁবুগুলো। এই অবস্থায় প্রাণ বাঁচাতে শহর ছাড়তে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। যত সামান্য সম্পদটুকু নিয়েই পাড়ি জমাচ্ছেন অজানা গন্তব্যের উদ্দেশ্যে। গাড়ি ভাড়া করতে না পেরে অনেকে ক্লান্ত পায়ে হেঁটেই দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কেউ কেউ নিজের প্রতিবন্ধী সন্তানকে কাঁধে তুলে হাঁটছেন মাইলের পর মাইল। পালাতে গিয়ে পথেই মারা যাচ্ছেন অনেকে, তৃষ্ণায়, ক্ষুধায়, বোমার আঘাতে। রাফা থেকে শুরু করে জিকিম পর্যন্ত কোনো নিরাপদ জায়গা নেই। যারা বলে যে খালি জায়গা আছে, এটা কেবলই ফালতু কথা। সব জায়গায় বিমান হামলা চালানো হচ্ছে, বোমা ফেলা হচ্ছে। আমরা কি করব? কোথায় যাব? আল্লাহ আমাদের সহায় হন। আমাদের কাছে গাড়ি ভাড়ার টাকা নেই। গাড়ি ভাড়ার জন্য প্রায় ৩,০০০ শেকেল প্রয়োজন। তাই হেঁটেই রওনা দিয়েছি। যাওয়ারও জায়গা নেই। আমরা পান করার জন্য পানিও খুঁজে পাচ্ছি না। এর চেয়ে বড় কষ্ট আর কি আছে? ইসরায়েল জানায়, এর মধ্যে শহর ছাড়তে শুরু করেছে গাজার প্রায় 2,50,000 মানুষ। তাদের দাবি, উঁচু ভবন ধ্বংস করে হামাসের ঘাঁটি ভেঙে দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাবি, এটাই হামাসের শেষ শক্ত ঘাঁটি। তবে সমালোচকরা বলছেন, ফিলিস্তিনের রাজনৈতিক ও সামাজিক কেন্দ্র ধ্বংস করে পুরো জনগোষ্ঠীকে অনাহার ও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে দখলদার বাহিনী। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।
রাশিয়া বেলারুশের যৌথ সামরিক মহড়া জাপান 2025 ঘিরে ইউরোপ জুড়ে বেড়েছে উত্তেজনা। হেলিকপ্টার, ট্যাঙ্ক আর ক্ষেপণাস্ত্রের প্রদর্শনীকে ন্যাটো দেখছে সরাসরি সহনশীলতার পরীক্ষা হিসেবে। বিশ্লেষকরা বলছেন, আগের মহড়ার পর যেমন ইউক্রেনে আক্রমণ হয়েছিল, এবারও পরিস্থিতি ভয়ঙ্কর দিকে মোড় নিতে পারে। এদিকে ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারে আগুন লাগার পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে মস্কো। অন্যদিকে যুদ্ধ বন্ধে ন্যাটোর সদস্যগুলোকে রুশ তেল কেনা বন্ধের পাশাপাশি চীনা পণ্যে 50 থেকে 100% শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে হামলা অব্যাহত রাখার পাশাপাশি নানা কৌশলে ন্যাটো সদস্য দেশগুলোকে একের পর এক সতর্কবার্তা দিচ্ছে রাশিয়া। জাপান 2025 নামে রাশিয়া বেলারুশের এক যৌথ মহড়ায় টানা দ্বিতীয় দিনের মতো নিজেদের অভূতপূর্ব সামরিক শক্তির প্রদর্শন করেছে পুতিন বাহিনী। মহড়ায় অংশ নিয়েছে হেলিকপ্টার, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র আর ভারী সামরিক যান। সীমান্তের কাছে মহড়া হওয়ায় ইউরোপ জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বেলারুশের পশ্চিম সীমান্তে ন্যাটোর 3 সদস্য দেশ পোল্যান্ড, লিথুয়ানিয়া আর লাতভিয়া রয়েছে, আর দক্ষিণে ইউক্রেন। ফলে মহড়াকে পশ্চিম কূটনীতিকরা বলছেন সরাসরি ন্যাটোর সহনশীলতার পরীক্ষা। বিশ্লেষকদের মতে 2021 সালে সর্বশেষ জাপান মহড়া অনুষ্ঠিত হওয়ার মাত্র 5 মাস পরে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ চালায় রাশিয়া। তাই এবারকার মহড়া ঘিরে পশ্চিমা বিশ্বে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে যে এ ধরনের সামরিক প্রদর্শন অনেক সময় বড় ধরনের পদক্ষেপের পূর্বাভাস হয়ে দাঁড়ায়। ড্রোন হুমকির জেরে পোল্যান্ডে বিমান ঘাঁটি সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বন্ধ হয়ে গেছে লুবলিন বিমানবন্দরও। ফ্রান্স এরই মধ্যে পোল্যান্ডে 3টি রাফাল যুদ্ধ বিমান পাঠিয়েছে। একই সঙ্গে ন্যাটো শুরু করেছে নতুন সামরিক মহড়া ইস্টার্ন সেন্ট্রি। ন্যাটো দেশগুলো রুশ তেল কেনা বন্ধ করলে এবং চীনের ওপর উচ্চ হারে শুল্ক বসালে যুদ্ধ দ্রুত শেষ হয়ে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোকে পাঠানো এক চিঠিতে এই যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দোষারোপ করেছেন তিনি। ন্যাটো সদস্য তুরস্ক, হাঙ্গেরি ও স্লোভাকিয়া এখনও রুশ তেল কিনছে। বিশ্লেষকরা বলছেন এই কারণে ন্যাটোর অবস্থান দুর্বল হচ্ছে। চিঠিতে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে এসব দেশ যদি একসঙ্গে রাশিয়ার বিরুদ্ধে না দাঁড়ায়, তিনি নিজেও এসব দেশের ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা দেবেন। মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব অনুযায়ী চীনা পণ্যের ওপর 50 থেকে 100% শুল্ক আরোপ করা হবে। যুদ্ধ শেষ হলে এই শুল্ক তুলে নেওয়া যেতে পারে বলে পরামর্শ দেন তিনি। এদিকে ইউক্রেনে পাল্টা আক্রমণে রাশিয়ার অন্যতম বড় ইউফা তেল শোধনাগারে আগুন ধরে গেছে। ড্রোন হামলার দায় স্বীকার করেছে কিয়েভ। রাশিয়া দাবি করছে হামলায় বড় কোনো ক্ষতি হয়নি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়নি বলে দাবি করেছে খোদ ইসরায়েলি গোয়েন্দারা। তেহরানের পারমাণবিক কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চালু করা এখন সময়ের বিষয় মাত্র। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করলে ইরান এনপিটি থেকে বেরিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের সদস্যরা। নিষেধাজ্ঞার বেড়াজাল উপেক্ষা করে চীনা বাজারে ইরানি তেলের বাণিজ্য নতুন মাত্রা ছুঁয়েছে। শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের জরুরি বৈঠকে যোগ দেন। কট্টরপন্থী আইন প্রণেতারা জানতে চান মার্কিন ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা প্রবেশাধিকার পাবে কিনা। আরাকচি আশ্বস্ত করেছেন যে পরিদর্শনের অনুমতি শুধুই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দিতে পারবে। ইউরোপের 3 দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য স্ন্যাপব্যাক প্রক্রিয়া অর্থাৎ নিষেধাজ্ঞার প্রক্রিয়া চালু করলে ইরান এনপিটি বা পারমাণবিক অস্ত্রবিরোধ চুক্তি থেকে বেরিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির পার্লামেন্টের সদস্যরা। চীনের বাজারে ইরানি তেলের প্রবাহ আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নেয়ার আগের অবস্থায় পৌঁছেছে। আগস্টে দেশটিতে দিনে 17 লাখ ব্যারেল ইরানি তেল আমদানি করেছে। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেইজিংয়ের এই অবস্থানকে ওয়াশিংটনের সর্বোচ্চ চাপ কৌশলের বড় ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভারতের জাতিগত সংঘর্ষে অশান্ত মণিপুরে শান্তির বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুকিজো ও মেইতেই 2 গোষ্ঠীর মানুষকে নিজেদের সন্তান ও ভবিষ্যতের কথা ভেবে শান্তি ও সংযমের সঙ্গে মণিপুরকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান তিনি। 2023 সালের 3 মে থেকে রাজ্যটিতে 2 সম্প্রদায়ের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। বর্তমানে রাজ্যটিতে চলছে রাষ্ট্রপতির শাসন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। সহিংসতার আগুনে দগ্ধ মণিপুরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বেশ কিছুদিন ধরেই চলছিল তুমুল আলোচনা সমালোচনা। আদৌ এই সভায় দেশের প্রশাসনিক প্রধান যোগ দেবেন কিনা তা নিয়েও জল্পনা ছিল প্রবল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে উত্তপ্ত মণিপুরে 28 মাস পর পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী, দিলেন উন্নয়নের ঢালাও প্রতিশ্রুতি।
শুক্রবার দুপুরে ইম্ফলে নামার পর প্রবল বৃষ্টির কারণে হেলিকপ্টারের বদলে সড়কপথে চুনাচাঁদপুর পৌঁছন তিনি। সেখানে গিয়ে সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। বাস্তুচ্যুত মানুষদের খোঁজখবর নেন, শোনেন তাদের কষ্টের গল্প। সংঘর্ষের কেন্দ্রস্থল চুনাচাঁদপুরেই জনসভায় মোদি বলেন, শান্তি, সমৃদ্ধি ও উন্নতির প্রতীক হোক মণিপুর। পাশাপাশি উন্নয়ন প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। মণিপুরে যে কোনো ধরনের সহিংসতাই দুঃখজনক। এই সহিংসতা আমাদের পূর্বপুরুষ আর ভবিষ্যৎ প্রজন্মের প্রতি বড় অন্যায়। তাই মণিপুরকে শান্তি ও উন্নতির পথে এগিয়ে নিতে হবে আমাদের, আর সেটা করতে হবে একসঙ্গেই। তবে মোদির এই সফরে কতটা বাস্তব পরিবর্তন আসবে তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। 2023 সালের মে মাস থেকে ছড়িয়ে পড়া জাতিগত সহিংসতায় অন্তত 250 জন প্রাণ হারিয়েছেন। এখনও গৃহহারা 60,000 মানুষ। অসংখ্য পরিবার দিন কাটাচ্ছে অস্থায়ী শিবিরে। অন্যদিকে সফর ঘিরে মণিপুরের উত্তেজনাও ছিল প্রবল। বিরোধী সংগঠনগুলো ব্ল্যাক ডে পালনের ডাক দিয়েছিল। অভিযোগ, এতদিন কেন্দ্রীয় নেতৃত্ব নীরব ছিলেন। তাই প্রধানমন্ত্রীর এই সফর একদিকে যেমন আশার আলো জাগাচ্ছে, অন্যদিকে প্রশ্ন তুলছে যে এটি কি শুধুই প্রতীকী সফর নাকি সত্যি শান্তি ফেরানোর রূপরেখা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি বাড়ছে। ক্যারিবীয় সাগরে উত্তেজনা তৈরির পাশাপাশি ভেনেজুয়েলা সরকারের পরিবর্তনের উদ্দেশ্যে মার্কিন নৌবহর ভেনেজুয়েলার একটি মাছ ধরার জাহাজ 8 ঘন্টা জব্দ করে রাখে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। জাহাজে ছিলেন 9 জন সাধারণ জেলে। এদিকে প্রেসিডেন্ট মাদুরোর নির্দেশে প্রতিরক্ষা শক্তি হিসেবে বেসামরিক নাগরিকরা আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নিচ্ছেন। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক নতুন করে তীব্র আকার ধারণ করেছে। মার্কিন প্রশাসনের দাবি, ভেনেজুয়েলা থেকে সমুদ্রপথে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি মাদক পাচার হয়। এ কারণে চোরা কারবারিদের মাদক জঙ্গি হিসেবে ঘোষণা দিয়ে তাদের রোধ করাই মূল লক্ষ্য বলে দাবি করেছেন ট্রাম্প। অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তার সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলার এক মৎস্য শিকারের জাহাজ দখলের অভিযোগ এনেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান কিল। বলেন, মার্কিন ডেস্ট্রয়ার জাহাজ শুক্রবার দেশটির বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সামুদ্রিক মাছ ধরার জাহাজ আটক করেছে। যুক্তরাষ্ট্রের 18 জন সেনা সদস্য জাহাজে চড়ে 8 ঘন্টা ধরে এটি দখল করেছিল। মাদুরো এই পরিস্থিতির জবাব হিসেবে দেশ জুড়ে মিলিশিয়াদের প্রশিক্ষণ শুরু করেছেন। 312টি ব্যারাকের মাধ্যমে বেসামরিক নাগরিকদের অস্ত্র ব্যবহার শেখানো হচ্ছে। অপারেশন ইন্ডিপেন্ডেন্স 200 পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মিলিশিয়া ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীর একটি শাখা। লক্ষ্য হলো দেশীয় নাগরিকদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো। আজ আমরা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশনায় একটি নাগরিক সামরিক প্রশিক্ষণ মহড়া কার্যক্রমে অংশ নিচ্ছি। এই নাগরিক সামরিক ঐক্যের মাধ্যমে আমরা আমাদের দেশের প্রতিরক্ষা সম্পর্কে জ্ঞান সংহত করতে চাই, যাতে আগামী দিনের জন্য পূর্ণাঙ্গ প্রতিরক্ষা নিশ্চিত করা যায়। এদিকে ফার্স্ট পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মাদক চক্রকে সন্ত্রাসী সংস্থা হিসেবে চিহ্নিত করে সামরিক অভিযান চালাচ্ছে। তবে ভেনেজুয়েলার উৎপাদন সামান্য। মূল কোকেনের উৎস কলম্বিয়া। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। পাকিস্তানের ওয়াজিরিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর 12 সদস্য নিহত হয়েছেন। এ সময় পাল্টা জঙ্গি গোষ্ঠীটির 35 সদস্য নিহত হয়। শনিবার ভোরের দিকে দক্ষিণ ওয়াজিরিস্তানের প্রত্যন্ত এক এলাকায় সামরিক বাহিনীর গাড়ি বহরে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পাকিস্তানি তালেবান। অস্ত্র ও ড্রোন লুট করার দাবিও করেছে গোষ্ঠীটি। স্থানীয় বাসিন্দারা জানান, এই হামলার পর কয়েক ঘন্টা আকাশে হেলিকপ্টার টহল দেয়। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। স্পেনের রাজধানী মাদ্রিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় ভায়েকাস জেলার এক ক্যাফেতে ঘটে দুর্ঘটনা। আহত অন্তত 25 জনের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। শনিবার বিকেলে ক্যাফেতে হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে মাদ্রিদের ভায়েকাস এলাকা। ঘটনাস্থলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, ভেঙে পড়ে দেয়াল ও জানালার কাচ। জরুরি সেবা কর্মীরা দ্রুত এসে ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধার করেন। স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দ ভূমিকম্পের মতো মনে হয়েছিল। এরপর মুহূর্তেই সব নিস্তব্ধ হয়ে যায়। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি, তবে কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু হয়েছে।